ক্লাস 12 সেমিস্টার 4 রাষ্ট্রবিজ্ঞান অধ্যায় মানে প্রথম অধ্যায়। আজকে আমাদের আলোচনা আছে পার্ট 2। আমরা এই অধ্যায় থেকে আগের দিন আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন বা বিকাশের ধারা আলোচনা করেছিলাম। সেইখানে আলোচনা করতে করতে আমরা শেষের দিকে কয়েকটা তত্ত্ব বা কয়েকটা মতবাদ নিয়ে আলোচনা করব বলে জেনেছিলাম। তারই একটি কোশ্চেন আমরা আজকে আলোচনা করব, বা তারই একটি পার্ট আমরা আলোচনা করব। কোশ্চেনটা হচ্ছে এটাই: আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী তত্ত্ব। এই আদর্শবাদী তত্ত্ব সম্পর্কে আমরা আলোচনা করব। এবং এই তত্ত্ব থেকে বা এই যে আলোচনাটা আজ হবে সেইখান থেকে কি কি ধরনের কোশ্চেন হতে পারে, মানে এই অধ্যায় থেকে তো 2 নম্বর আর 6 নম্বরের কোশ্চেন পড়বে। সেই জন্য এইখান থেকে বা এই আলোচনা থেকে, আজকের আলোচনা থেকে কি কি কোশ্চেন আলোচনা করলাম আলোচনা প্রসঙ্গে, সেটা কিন্তু শেষে আমরা জেনে নেব। সে 2 নম্বরের হোক আর 6 নম্বরের হোক, কারণ এই অধ্যায় থেকে 6 এবং 2 এই 2 ধরনের কোশ্চেন পড়বে। ঠিক আছে, এই যে কোশ্চেনটা আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী তত্ত্ব, এইটা আলোচনা করতে গেলে আমাদের আগে একটু ভূমিকা আলোচনা করতে হবে। সেই ভূমিকাটা কি আছে আমার প্রথমে একটু জেনে নিই, তাহলে আমাদের আলোচনার বিষয় কি ভূমিকাটা কি আছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে সমস্ত তত্ত্বগুলো বা মতবাদগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতবাদ হচ্ছে আদর্শবাদী মতবাদ বা তত্ত্ব। এই আদর্শবাদী তত্ত্বটা মূলত উদারনৈতিক যে ভাবধারা বা মতবাদ তার উপর ভিত্তি করেই কিন্তু গড়ে উঠেছে। আমরা অনেক দার্শনিকের নাম শুনেছি, এরকম একজন দার্শনিক ইমানুয়েল কান্ট। তার যে স্থায়ী বিশ্ব শান্তির তত্ত্ব, সেটা কিন্তু এই আদর্শবাদী তত্ত্বের মূল ভিত্তি। এই যে বললাম স্থায়ী বিশ্ব শান্তির যে তত্ত্ব, সেটা কিন্তু ইমানুয়েল কান্টের একটি বইটার নামটা কি? বইটার নাম হচ্ছে পারপেচুয়াল পিস। এটাই হচ্ছে মূলত আদর্শবাদী তত্ত্বের মূল ভিত্তি। যদিও পরবর্তীকালে উড্রো উইলসন এই আদর্শবাদী তত্ত্বটাকে বিকশিত করেছেন। আদর্শবাদী তত্ত্বের আলোচনা করতে গিয়ে উড্রো উইলসন বলেছেন, নৈরাজ্যবাদ বিশ্ব থেকে নির্মূল হয়ে যাবে যদি আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করা যায়। এইভাবে তোমরা আদর্শবাদী তত্ত্বের একটা ভূমিকা দিতে পারো। তারপর রয়েছে এই আদর্শবাদী তত্ত্ব আলোচনা করতে গেলে আদর্শবাদী তত্ত্বটার উৎপত্তি বা উদ্ভব কিভাবে হয়েছে সেটা কিন্তু আমাদের আগে জানতে হবে। তাহলে এখানে পয়েন্টটা আছে, আদর্শবাদী তত্ত্বের উৎপত্তি বা উদ্ভব কিভাবে হয়েছে সেটা আমাদেরকে কিন্তু একটু জানতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 দশক এবং 1930-এর দশকে আদর্শবাদী তত্ত্বের উদ্ভব ঘটেছিল, আমরা সবাই কিন্তু জানি। কিন্তু এই তত্ত্বটির আলোচনা বা চিন্তা ভাবনা শুরু হয়েছিল আমেরিকার স্বাধীনতা সংগ্রাম এবং ফরাসি বিপ্লবের সময়। তাহলে ফরাসি বিপ্লবের সময় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বাধীনতা সংগ্রাম আন্দোলন হয়েছিল সেই সময় থেকে কিন্তু আন্তর্জাতিক স্তরে আদর্শবাদের উৎপত্তি হয়েছে, যদিও তার মূল চিন্তা ভাবনা শুরু হয়েছে 1920 এবং 1930-এর দশক থেকে। এই আদর্শবাদী তত্ত্বটা তো উৎপত্তি হয়েছিল, কিন্তু এই আদর্শবাদী তত্ত্ব উৎপত্তির পেছনে যে সমস্ত দার্শনিকের মতামত বা আদর্শ বিশেষ ভূমিকা রেখেছিল সেই সমস্ত দার্শনিকগণ কারা? সেই সমস্ত দার্শনিকগণ হচ্ছে, যেমন হচ্ছে কান্টের বিশ্ব সরকার, যেটা 1795 সালে তিনি লিখেছিলেন। বইটার নাম কি? পারপেচুয়াল পিস নামক একটি গ্রন্থে তিনি কিন্তু আদর্শবাদী তত্ত্বের একটু আলোচনা করেছেন। তিনি এই গ্রন্থে বলেছেন, যদি আন্তর্জাতিক স্তরে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করা যায় তাহলে কিন্তু বিশ্ব সরকার প্রতিষ্ঠিত হতে পারে। শব্দটা মনে রাখবে, বিশ্ব সরকার।
এরপরে রয়েছে রুসো। রুসোর লেখা বইটার নাম হচ্ছে ফ্র্যাগমেন্ট অফ ওয়ার। এই বইটাতেও তিনি মানে রুসো আদর্শবাদী তত্ত্বের ধ্যান ধারণা দিয়েছেন। তিনি এই গ্রন্থে বলেছেন, রাষ্ট্রগুলি নিজেদের স্বার্থ রক্ষা করতে গেলে যুদ্ধ করতে পারে, অবশ্যই পারে, কিন্তু আন্তর্জাতিক ন্যায় যদি প্রতিষ্ঠা হয় তাহলে এই যুদ্ধকে এড়ানো সম্ভব রয়েছে বলে তিনি কিন্তু এই গ্রন্থে আলোচনা করেছেন। তারপর রয়েছে নরমান অ্যাঞ্জেল, যার লেখা বই দ্য গ্রেট ইলিউশন, যে বইটা প্রকাশিত হয়েছিল 1909 খ্রিস্টাব্দে। তিনিও এই আদর্শবাদী তত্ত্বটাকে নিয়ে আলোচনা করেছেন। তিনি এই আদর্শবাদী তত্ত্বটাকে আলোচনা করতে গিয়ে বলেছেন, যুদ্ধ রাষ্ট্রের পক্ষে কিন্তু ক্ষতি। তিনি বলেন, যদি অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রগুলি পরস্পরের সঙ্গে সহযোগিতা করে তাহলে আন্তর্জাতিক স্তরে তাদের ভিত শক্ত হবে, বা আদর্শবাদের যে ভিতটা, সে ভিতটা শক্ত হবে যদি পরস্পরের সঙ্গে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে। তাহলে এখানে আমরা কান্ট, রুসো এবং অ্যাঞ্জেল এই তিনজন দার্শনিকের চিন্তা ভাবনা আদর্শবাদ সম্পর্কে সেটা জানলাম। এরপর রয়েছে উড্রো উইলসন এর 14 দফা দাবি। উড্রো উইলসন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইনসভা কংগ্রেস, সেখানে তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে 14 দফা দাবি প্রস্তুত করেছিলেন বা পেশ করেছিলেন। সেই 14 দফা দাবির মধ্যে এখানে কয়েকটা দাবি আমরা আলোচনা প্রসঙ্গে দিতে পারি, বা যদি কোনো সময় 2 নম্বরের জন্য পড়ে কোশ্চেন যে উড্রো উইলসনের 14 দফা দাবিটি আলোচনা করো আদর্শবাদের পরিপ্রেক্ষিতে, বা কোশ্চেনটা এরকম হতে পারে, আদর্শবাদের পরিপ্রেক্ষিতে উড্রো উইলসনের 14 দফা দাবিটির বিষয়বস্তু আলোচনা করো। তাহলে তোমরা এখান থেকে 2 নম্বরের কোশ্চেনটা অবশ্যই লিখতে পারবে। এখানে কি কি আছে পয়েন্টে? এখানে পয়েন্টে আছে, গোপন কূটনীতিকে ত্যাগ করে রাষ্ট্রগুলিকে প্রকাশ্য কূটনীতি প্রয়োগ করতে হবে। 2 আছে অস্ত্রের নিয়ন্ত্রণ, যেখানে সেখানে যে কোনো ভাবে যে কোনো অস্ত্র প্রয়োগ করে দেওয়া, এটা কিন্তু একটা খারাপ দিক। সেই জন্য প্রতিটি রাষ্ট্র যে সমস্ত অস্ত্র তৈরি করেছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। 3 আছে ঔপনিবেশিক অঞ্চলকে স্বাধীনতা প্রদান। আমরা জানি, তোমরা ভাবো 1920 সালে আমাদের ভারতবর্ষের অবস্থা কি ছিল। আমাদের ভারতবর্ষ কিন্তু তখন পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ ছিল। সেই সময় তিনি বলেছিলেন যে এই সমস্ত যে উপনিবেশিক অঞ্চল আছে, সেই উপনিবেশিক অঞ্চলগুলোকে স্বাধীনতা প্রদান করতে হবে। তাহলে রাষ্ট্রগুলির মধ্যে মানে উন্নত রাষ্ট্রগুলি ও উপনিবেশিক স্থাপন করার জন্য প্রতিযোগিতায় আর যাবে না। 4 নম্বর যে পয়েন্টটা আছে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের অভ্যন্তরে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রতি রাষ্ট্রে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। সেই স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রের অভ্যন্তরে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যদিও বিশ্বের অনেক দেশ আছে যেগুলো একনায়কতান্ত্রিক বা সামরিক একনায়কতান্ত্রিক বা সময়তান্ত্রিক একনায়কতান্ত্রিক, মানে দলগত একনায়কতান্ত্রিক, যেটা এভাবে রয়েছে অনেক রাষ্ট্র। সেই সব রাষ্ট্রগুলোকেও কিন্তু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে বলে উড্রো উইলসন তার 14 দফা দাবিতে বলেছিলেন। 5 নম্বরে রয়েছে বিশ্বের সকল রাষ্ট্রকে নিয়ে আন্তর্জাতিক সংগঠন তৈরি করা। তাহলে একটা আন্তর্জাতিক সংগঠন তৈরি করতে হবে আন্তর্জাতিক স্তরে, যেখানে বা যার মধ্য দিয়ে শান্তি স্থাপন করা যায়। দেখো, এরই ফলশ্রুতি হিসাবে মানে উড্রো উইলসনের 14 দফার ফলশ্রুতি হিসাবে 1920 খ্রিস্টাব্দে 10ই জানুয়ারি লিগ অফ নেশনস বা জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। এইভাবে তোমরা
আদর্শবাদের যে উৎপত্তি বা উদ্ভব বিষয়টাকে আলোচনা করবে পরীক্ষা খাতাতে, বা যদি উড্রো উইলসনের 14 দফা দাবির মূল্যায়ন পড়ে তাহলে তোমরা এখানে 5টা পয়েন্ট দেওয়া আছে, 5টা পয়েন্ট 2 নম্বরের জন্য ব্যবহার করতে পারো। তাহলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য যে একটা আন্তর্জাতিক সংগঠন তৈরি হয়েছিল জাতিসংঘ, সেটা কিন্তু উইলসনের আদর্শবাদী নীতির একটি ফল। এইভাবে তোমরা আদর্শবাদী তত্ত্বের যে উৎপত্তি হয়েছিল এইভাবে তোমরা আলোচনা করবে। পরের যে পয়েন্টটা আছে আদর্শবাদী তত্ত্বের প্রবক্তাগণ, তাহলে আমরা আদর্শবাদী তত্ত্বের উৎপত্তি আলোচনা করলাম। এবার আদর্শবাদী তত্ত্ব তৈরির পেছনে কোন কোন রাষ্ট্র দার্শনিকের অবদান রয়েছে সেটা কিন্তু আমাদের জানতে হবে। যেমন উড্রো উইলসন, বাটারফিল্ড, নরমান অ্যাঞ্জেল, অ্যালফ্রেড জিরমান, জন হবসন, রাসেল প্রমুখ রাষ্ট্র দার্শনিকের মধ্য দিয়ে বা চিন্তা ভাবনার মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী নীতিটির উৎপত্তি ঘটেছিল। এছাড়াও অনেক রাষ্ট্র দার্শনিক আছেন, বই খুললে দেখতে পাবে তোমরা। তবে এইভাবে কয়েকটা মনে রাখবে যাতে তোমাদের পরীক্ষাতে লিখতে সুবিধা হয়। এটা একটা পয়েন্ট। তারপরে যে পয়েন্টটা আছে আদর্শবাদী তত্ত্বের মূল কথা। আমরা আদর্শবাদী তত্ত্ব আলোচনা করলাম, বক্তাগণের বা প্রবক্তাগণ সম্পর্কে আমরা জানলাম, কিন্তু এই আদর্শবাদী তত্ত্বটা কি সেটা কিন্তু আমাদেরকে আগে অবশ্যই জানতে হবে। মূল বিষয়টা কি, মূল বিষয়টা জানতে পারলে অবশ্যই তোমরা আদর্শবাদী তত্ত্বটা সহজেই লিখতে পারবে। আদর্শবাদী তত্ত্বের মূল কথা হচ্ছে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করা। আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করতে পারে কে? রাষ্ট্র। আর রাষ্ট্রই হচ্ছে মূল অ্যাক্টর বা তারক। রাষ্ট্র ছাড়াও অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান, তাদের ভূমিকাও কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে অনেকটাই, তবে মূল অ্যাক্টর হচ্ছে রাষ্ট্র। তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা, মূল অ্যাক্টর রাষ্ট্র, এবং অরাষ্ট্রীয় কারক অনেক অনেক আন্তর্জাতিক সংগঠন বা প্রতিষ্ঠান। এটা হচ্ছে মূল বিষয়। দেখি আরো কিন্তু অনেক মূল বিষয় রয়েছে, সেগুলো কি কি হতে পারে। তাহলে যেটা আমরা আলোচনা করলাম, আন্তর্জাতিক স্তরের মূল কর্মকর্তা রাষ্ট্র এবং অন্যান্য অনেক অরাষ্ট্রীয় কারক, আন্তর্জাতিক সহযোগিতা, আন্তর্জাতিক শান্তিকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধকে পরিহার করা, মানে যুদ্ধকে কোনোভাবেই গ্রহণ করা যাবে না, আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠান স্থাপন করতে হবে, রাষ্ট্রগুলির সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্রগুলির মধ্যে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা। আরো রয়েছে যেমন যে কোনো উপায়ে নৈরাজ্যবাদের অবসান ঘটানো। এইগুলো হচ্ছে আদর্শবাদী তত্ত্বের মূল ভিত্তি বা মূল কথা। এগুলোকেই তোমরা যদি বুঝতে পারো অবশ্যই তোমরা আন্তর্জাতিক সম্পর্কে যে আদর্শবাদ সেই বিষয়টা সম্পর্কে তোমরা অবশ্যই বুঝতে পারো। তাহলে মূল কথা সম্পর্কে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এবারে চলে আসো আদর্শবাদী তত্ত্বের মূল বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য কি আছে? প্রথম বৈশিষ্ট্য আছে জাতির আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। তাহলে জাতির আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এটা কিন্তু একটা আদর্শবাদের বৈশিষ্ট্য। এখানে প্রায় তোমাদের জন্য 8টা বৈশিষ্ট্য আলোচনা করে দেওয়া আছে। যদি তোমাদের পরীক্ষাতে পড়ে আদর্শবাদের বৈশিষ্ট্য বর্ণনা করো, তাহলে তোমরা 8টা বৈশিষ্ট্য আছে, তার মধ্যে 6টা অবশ্যই দিতে পারো। যদি কেউ পারো 8টা অবশ্যই দেবে। তাহলে পরীক্ষক যিনি খাতা দেখবেন তিনি কিন্তু কোনোভাবেই নাম্বার কমাতে পারবেন না, মানে তিনি কনফিউশনে পড়ে যাবেন 6-এর 6 দেবেন না 5 দেবেন। 5 দিতে গেলে তিনি মনে করবেন যে একটু কম দেওয়া হয়ে যাচ্ছে, এবং 6 দিতে তিনি একটু কিন্তু বোধ করবেন। ঠিক আছে, এরকম পরিস্থিতিতে পরীক্ষককে এনে ফেলতে হবে, তাহলে দেখবে তোমাদের নাম্বার অবশ্যই বাড়বে, বেশি পাবে। এইভাবে তোমাদের লিখতে হবে। ঠিক আছে, যে পয়েন্টটা আমাদের ছিল জাতির আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা।
1772 খ্রিস্টাব্দে যখন পোল্যান্ড দ্বিধা বিভক্ত হয়, সেই সময় থেকেই জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বিষয়টা প্রতিষ্ঠা লাভ করে, যেটা পরবর্তীকালে 19 শতকে এসে একটু জোরালো রূপ ধারণ করলেও 1917 খ্রিস্টাব্দে লেনিন, 1918 খ্রিস্টাব্দে উড্রো উইলসনের আলোচনার মধ্য দিয়ে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারটি সুপ্রতিষ্ঠিত হয়। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারটা কি সেটা কিন্তু আমরা আগের কোশ্চেনে আলোচনা করেছিলাম। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে একটা রাষ্ট্রে একটা জাতি থাকবে বা একটা জাতির ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। যদি এইরকম চিন্তা ভাবনার মধ্য দিয়ে এরকম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তাহলে যুদ্ধের সম্ভাবনা এড়ানো সম্ভব হবে বলে উড্রো উইলসন এবং লেনিন মনে করতেন। তাহলে আদর্শবাদী তত্ত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করা অবশ্যই কিন্তু জরুরি। এটা একটা আদর্শবাদের বৈশিষ্ট্য। পরের যে বৈশিষ্ট্যটা আছে, আন্তর্জাতিক সংগঠনকে প্রাধান্য। আদর্শবাদী তাত্ত্বিক যারা ছিলেন তাদের চিন্তাধারা অনুযায়ী বা তারা মনে করতেন, যদি আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠান গড়ে তোলা যায়, তাহলে বিশ্ব থেকে যুদ্ধ জিনিসটি বিলুপ্ত হয়ে যাবে, রাষ্ট্রগুলি শান্তি এবং শৃঙ্খলার মধ্যে বসবাস করবে, মানে চিরশান্তি বজায় থাকবে। এটা আদর্শবাদী তাত্ত্বিকরা মনে করতেন। এই জন্যই প্রথম বিশ্বযুদ্ধে যে বিভীষিকা, যে হাহাকার, সেখান থেকে পৃথিবীকে মুক্ত করতে মিত্র শক্তি যে দেশগুলো ছিল, রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা, এরা কি করছে? এরা আন্তর্জাতিক স্তরের একটি প্রতিষ্ঠান জাতিসংঘ প্রতিষ্ঠা করেছে, যার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করা যায়। তোমরা দেখেছো প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয়, তারপরেই কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করার জন্য ভার্সাই চুক্তির মধ্য দিয়ে 1920 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি জাতিসংঘ বা লিগ অফ নেশন আন্তর্জাতিক একটি সংগঠন প্রতিষ্ঠা হয়। এটা তাহলে গেল আন্তর্জাতিক ক্ষেত্রে সংগঠন প্রতিষ্ঠা, যেটা কিন্তু আদর্শবাদী তত্ত্বের একটি বৈশিষ্ট্য। পরের যে পয়েন্টটা রয়েছে, রাষ্ট্রের উপর গুরুত্ব আরোপ। আমরা যখন আদর্শবাদী তত্ত্বের মূল বিষয়বস্তু আলোচনা করি, তখন কিন্তু বলেছিলাম বা জেনেছিলাম আদর্শবাদী তত্ত্বের মূল বা যাকে কেন্দ্র করে আদর্শবাদী তত্ত্ব গড়ে উঠেছে, তার মূল অ্যাক্টর বা কারক কিন্তু রাষ্ট্র। রাষ্ট্রকে পরিত্যাগ করে বা রাষ্ট্রকে বাদ দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব নয়। সেই জন্য রাষ্ট্রগুলিকে দায়িত্ব নিতে হবে যে কিভাবে আন্তর্জাতিক স্তরে যুদ্ধকে পরিহার করে আন্তর্জাতিক নিরাপত্তা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা যায়। এইভাবে তোমরা কিন্তু পয়েন্টগুলোকে 2-4 লাইন করে ডিসকাস করবে, এতেই কিন্তু এনাফ। এরপরে 4 নম্বর যে পয়েন্টটা, কূটনীতির দ্বারা দ্বন্দ্ব মীমাংসা। এটা কিন্তু আদর্শবাদের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিটি রাষ্ট্রের নিজস্ব একটা স্বার্থ আছে। সেই স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে বা তার নিজ স্বার্থ যাতে না পূর্ণ হয়, সেই জন্য যে কোনো সময় রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যুদ্ধ দ্বন্দ্ব বেঁধে যেতে পারে। সেই যুদ্ধ দ্বন্দ্ব যাতে না বাঁধে, সেই জন্য প্রতিটি রাষ্ট্রকে পরস্পরের সঙ্গে সহযোগিতা করতে হবে। যে কোনো সমস্যা হলে আলাপ আলোচনার মাধ্যমে সেই দ্বন্দ্বের নিরসন করতে হবে। এমন একটি আন্তর্জাতিক পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে প্রতিটি রাষ্ট্র যাতে পারস্পরিক বিশ্বাসের বন্ধনে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে পারে, সেই দিকেই নজর রাখতে হবে।
আর এটাই হচ্ছে আদর্শবাদের আরেকটি মূল বৈশিষ্ট্য। পরের পয়েন্ট, প্রতিষ্ঠানের ইতিবাচক ভূমিকা। এটা আদর্শবাদের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যটা কি? প্রতিষ্ঠানের ইতিবাচক ভূমিকা। আন্তর্জাতিক স্তরে এমন সমস্ত প্রতিষ্ঠান রয়েছে যারা মানুষের উস্কানির দ্বারা বিপথে গমন করছে বা খারাপ কাজ করতে বাধ্য হচ্ছে, যার ফলে সাম্রাজ্যবাদ, আগ্রাসন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো দেখা দিচ্ছে। সবার আগে ওই সমস্ত প্রতিষ্ঠানকে সংস্কার করতে হবে যাতে তারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করে। এটাও কিন্তু আদর্শবাদের একটি বৈশিষ্ট্য। চলো দেখি পরের বৈশিষ্ট্যটা কি রয়েছে। পরের বৈশিষ্ট্যে আছে প্রকাশ্য কূটনীতি গ্রহণ। আমরা আলোচনা প্রসঙ্গে এই প্রশ্নেরই প্রথমে উইলসনের 14 দফা দাবি আলোচনা করতে গিয়ে প্রকাশ্য কূটনীতির কথা আমরা জেনেছিলাম। প্রথম বিশ্বযুদ্ধের আগে রাষ্ট্রগুলি পারস্পরিক যে সম্পর্ক নির্ধারণ করত সেটা কিন্তু একটা গোপন কূটনীতির মাধ্যমে। সেই গোপন কূটনীতিটাকে ত্যাগ করতে হবে। গোপন কূটনীতির মাধ্যমে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের উপর কখন আক্রমণ করবে, কখন যুদ্ধ শুরু করে দেবে, এটা কিন্তু কেউ জানতে পারত না। এই গোপন কূটনীতির জন্য সন্দেহের পরিবেশ সৃষ্টি হতে পারে বা সৃষ্টি করতে পারে রাষ্ট্রগুলো। সেই জন্য কোনো সময় গোপন কূটনীতি গ্রহণ করা যাবে না। গোপন কূটনীতির পরিবর্তে আমাদেরকে প্রকাশ্য কূটনীতি প্রয়োগ করতে হবে এবং আন্তর্জাতিক স্তরে রাষ্ট্রগুলি যাতে পারস্পরিক সহযোগিতা বা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়, সেই জন্য উইলসন গোপন কূটনীতিকে বিশ্ব শান্তির পরিপন্থী বলে মনে করতেন। গোপন কূটনীতিটা রাষ্ট্রের মধ্যে সন্দেহ এবং বিষাক্ত পরিবেশ সৃষ্টি করতে পারে, তাই তিনি প্রকাশ্য কূটনীতির কথা বলেছেন। মানে গোপন কূটনীতি পরিত্যাগ করতে হবে এবং প্রকাশ্য কূটনীতি গ্রহণ করতে হবে। প্রকাশ্য কূটনীতি গ্রহণ করলে তবে একটা গণতান্ত্রিক বিশ্ব পরিবেশ তৈরি হবে বলে উইলসন মনে করতেন এবং তিনি মুক্ত বাণিজ্যের উপরও জোর দিয়েছিলেন। মুক্ত বাণিজ্য বলতে রাষ্ট্রগুলি যে কোনো রাষ্ট্রের সঙ্গে উন্মুক্তভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবে। এর ফলে কি হবে? এর ফলে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের উপর নির্ভরশীল হবে। যার কাছে যে বিষয়টা নেই তারা আদান প্রদান করবে নিজেদের মধ্যে। এর ফলে কি হবে? এর ফলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি হবে। এটাই কিন্তু উইলসন চেয়েছিলেন। এটা একটা আন্তর্জাতিক যে আদর্শবাদী তত্ত্ব তার একটি বৈশিষ্ট্য। দেখি চলো পরের পয়েন্টটা কি আছে। পরের পয়েন্টটাতে আছে মূল্যবোধের উপর গুরুত্ব আরোপ। মূল্যবোধ মানে নীতি, নৈতিকতা, উচিত, অনুচিত, এইসব বিষয়ের উপর আদর্শবাদ অনেকটাই গুরুত্ব আরোপ করেছে। আদর্শবাদীরা মনে করেন যে এই উচিত, অনুচিত, ভালো মন্দ এর উপর যদি ভিত্তি করা যায় তাহলে রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হতে পারে। এমনকি রাষ্ট্রগুলি যদি পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে মূল্যবোধ বা নৈতিকতাকে গ্রহণ করে তাহলে যুদ্ধ, হিংসা, দ্বন্দ্ব, ক্লেশ এগুলো এড়ানো যাবে বলে আদর্শবাদী তত্ত্ব মনে করে বা আদর্শবাদ তাত্ত্বিক যারা তারা মনে করেন। এরপরে রয়েছে 8 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্টে কি আছে? আন্তর্জাতিক সহযোগিতার প্রতি গুরুত্ব আরোপ। আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। পারস্পরিক রেষারেষি, দ্বন্দ্ব, হিংসা এসব বিষয়কে বর্জন করতে হবে রাষ্ট্রগুলিকে। আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিটি রাষ্ট্রের নিজস্ব স্বার্থ আছে, সেই স্বার্থের বদলে পারস্পরিক সহযোগিতা করতে হবে। মানে একটা রাষ্ট্রকে আরেকটা রাষ্ট্র সাহায্য করবে। এর ফলে কি হবে? এর ফলে রাষ্ট্রগুলির মধ্যে রেষারেষি, প্রতিযোগিতা এগুলো কিন্তু বন্ধ হবে। এর জন্য এগিয়ে আসতে হবে রাষ্ট্রগুলোকে। রাষ্ট্রগুলোই পারে
জাতীয় স্বার্থকে ততটা প্রাধান্য না দিয়ে পারস্পরিক সহযোগিতার বন্ধন তৈরি করতে। এইভাবেই আদর্শবাদী রাষ্ট্রবিজ্ঞানীগণ আদর্শবাদের এই সমস্ত উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি প্রদান করেছেন। তাহলে এইগুলি গেল আদর্শবাদী তত্ত্বের 8টি বৈশিষ্ট্য। এই 8টি বৈশিষ্ট্য তোমরা যদি পারো অবশ্যই লিখবে। তাহলে যদি কোশ্চেন পড়ে আদর্শবাদী তত্ত্বের বৈশিষ্ট্য লেখো, তাহলে কিন্তু এই পয়েন্টগুলো দেবে। বইয়ে আরো অনেক পয়েন্ট আছে, সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। তবে এই কোশ্চেনটা পড়লে এই কোশ্চেনের শেষে একটু উপসংহার দিতে হবে। সেই উপসংহারটা আমরা কিভাবে লিখবো বা কিভাবে আমরা উপসংহারটা আলোচনা করব। তাহলে এরপরে রয়েছে উপসংহার। উপসংহারে কি রয়েছে? 1920 দশকের শেষের দিকে ইউরোপে ফ্যাসিবাদ এবং ন্যাৎসিবাদের জন্ম নেয় এবং বিশ্বব্যাপী আন্তর্জাতিক অর্থনৈতিক সংকট প্রকাশ্যে আসে। তখন রাষ্ট্র ব্যবস্থার যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো বিশদভাবে আদর্শবাদীরা আর ব্যাখ্যা করতে পারছে না, তখনই তার স্থান দখল করে কে? বাস্তববাদী তত্ত্ব। মানে আদর্শবাদী তত্ত্বের যেখানে শেষ, সেইখান থেকেই বাস্তববাদী তত্ত্ব তার আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে আলোচনা শুরু করে। তাহলে আমরা আন্তর্জাতিক সম্পর্কের যে আদর্শবাদের বৈশিষ্ট্য এবং তার উপসংহার আলোচনা করলাম। এইবারে আমরা আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী তত্ত্বের সমালোচনা কিছু আছে, সেগুলো আমরা দেখে নেব। প্রথম 1 পয়েন্টে যে আদর্শবাদী তত্ত্বের সমালোচনা করা আছে সেটা হচ্ছে কাল্পনিক ও অবাস্তব মতবাদ। এইখানে আমরা গোটা 6 আলোচনা করব। তবে এখানে কোশ্চেন হতে পারে এরকমও, আদর্শবাদী তত্ত্বের সমালোচনাগুলি আলোচনা করো। সেই জন্যই কিন্তু একই সঙ্গে পুরো কোশ্চেনটা বা পুরো বিষয়টাকে আলোচনা কর। আদর্শবাদী তত্ত্বের আলোচনা করার আগে আমরা সমালোচনার প্রসঙ্গে কিছু বিষয় জেনে নিতে হবে। উড্রো উইলসনের 14 দফা নীতি, ভার্সাই সন্ধি, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদী তত্ত্বটা কিন্তু অনেকটাই বিকশিত হয়েছিল। কিন্তু তারপরেই আমরা জানলাম যে ইউরোপে ফ্যাসিবাদ, ন্যাৎসিবাদ, বিশ্ব আর্থিক সংকট যখন দেখা দেয়, তখন কিন্তু আস্তে আস্তে করে আদর্শবাদ তার ভাবধারা, তার চিন্তাধারা অনেকটা লোপ পেতে থাকে এবং সেই সময় তার স্থান দখল করে বাস্তববাদী তত্ত্ব। এইবার আমরা আদর্শবাদী তত্ত্বের যে সমালোচনা যেগুলো আছে সেই সমালোচনাগুলো দেখে নিই। প্রথম যে সমালোচনাটা আছে কাল্পনিক ও অবাস্তব তত্ত্ব। আন্তর্জাতিক স্তরে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদী তত্ত্বের মূল যে সমালোচনাটা সেটা হচ্ছে এই তত্ত্বটাকে একটা কাল্পনিক এবং অবাস্তব একটি মতবাদ বলে অনেকেই সমালোচনা করেছেন। এমনকি তারা বলেছেন আদর্শবাদী তত্ত্বের বা চিন্তাধারার কোনো বাস্তব ভিত্তি নেই। কারণ হিসাবে তারা দেখিয়েছেন, মানে সমালোচকরা কারণ হিসাবে দেখিয়েছেন যে প্রতিটি রাষ্ট্রের নিজস্ব কিন্তু একটা জাতীয় স্বার্থ রয়েছে, সেই স্বার্থকে কোনো রাষ্ট্রই কিন্তু পরিত্যাগ করতে চায় না। এটাই কিন্তু বাস্তব, যেটা আদর্শবাদীরা উপেক্ষা করে গেছেন। এই জন্য বাস্তববাদীরা আদর্শবাদকে কাল্পনিক এবং অবাস্তব মতবাদ বলে সমালোচনা করেছেন। এটা গেল প্রথম সমালোচনা। দ্বিতীয় যে সমালোচনাটা আছে, মানে 2 দাগের সমালোচনা, মানব প্রকৃতির উপর অধিক গুরুত্ব আরোপ। আদর্শবাদীরা মানব প্রকৃতির উপর অত্যধিক গুরুত্ব আরোপ করেছেন। এমনকি আদর্শবাদীরা বলেছেন মানুষ শান্তিপ্রিয়, ন্যায় নীতির দ্বারা পরিচালিত হয়। কিন্তু সমালোচকরা বলেছেন যে মানুষ বা তার চরিত্র অসাধু প্রকৃতির এবং স্বার্থপর ধরনের, সেই জন্য কোনোভাবেই আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না, যেটা আদর্শবাদীরা তার ব্যাখ্যাতে ভুল ব্যাখ্যা করেছেন বলে সমালোচকগণ মনে করেন। তারপর রয়েছে
3 নম্বর সমালোচনা, জাতীয় স্বার্থের উপেক্ষা। আদর্শবাদীরা আন্তর্জাতিক সম্পর্ককে আলোচনা করার জন্য কোনোভাবে জাতীয় স্বার্থের উপর গুরুত্ব আরোপ করেন না। মানে তারা তাদের আলোচনাতে জাতীয় স্বার্থকে উপেক্ষা করে গেছেন। প্রতিটি রাষ্ট্রের নিজস্ব কিন্তু একটা জাতীয় স্বার্থ আছে। সেই জাতীয় স্বার্থকে সামনে রেখে তারা অপর রাষ্ট্রের সঙ্গে সন্ধি চুক্তি সম্পাদিত করে থাকে। মানে কোন রাষ্ট্র তার নিজের কোনটা ভালো হবে সেটাকে সামনে রেখেই কিন্তু অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। আন্তর্জাতিক স্তরে নিজের স্বার্থ বিঘ্নিত হবে এমন বিষয় কিন্তু বা এমন চিন্তাধারা নিয়ে কোনো রাষ্ট্রই কিন্তু চলে না। এই বিষয়টাকে আদর্শবাদীরা আলোচনা করতে ভুলে গেছেন। আর এটাই হচ্ছে আদর্শবাদের মূল সমালোচনা, যে স্বার্থ ছাড়া কোনো বিষয় চলতে পারে না, স্বার্থহীন কোনো রাষ্ট্র নেই। এটা আদর্শবাদীরা তাদের আলোচনায় আলোচিত করেননি। এটা তাহলে গেল 3 নম্বর সমালোচনা। 4 নম্বরের সমালোচনা আছে জাতীয় সার্বভৌমত্বকে উপেক্ষা। আদর্শবাদীরা একটি রাষ্ট্রের সার্বভৌমিকতাকে গুরুত্ব দেননি। কারণ আমরা প্রথমেই জেনেছি বিশ্ব সরকার প্রতিষ্ঠা করার জন্য আদর্শবাদীরা বলেছিলেন। মানে সেখানে কিন্তু কোনো রাষ্ট্রের নিজস্ব যে সার্বভৌমিকতাটা এটা কিন্তু থাকবে না। কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রতিটি রাষ্ট্রের নিজস্ব কিন্তু একটা অর্থনৈতিক স্বার্থ রয়েছে, নিজস্ব একটা নিরাপত্তার বিষয় রয়েছে। সেগুলোকে কিন্তু আগে রাষ্ট্র আলোচনা করবে। সেগুলোকে বাদ দিয়ে কোনো রাষ্ট্র এক পাও এগাতে পারে না। তাহলে কিভাবে একটা রাষ্ট্রের সার্বভৌমিকতা নেই এই বিষয়টা আদর্শবাদীরা বললেন। আর এই দিক থেকেই আদর্শবাদীরা সমালোচিত হলেন। পরের 5 নম্বর পয়েন্টের সমালোচনা, ক্ষমতার রাজনীতিকে উপেক্ষা। আদর্শবাদীরা আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষমতার রাজনীতিকে উপেক্ষা করে গেছেন। আদর্শবাদীরা শুধু শান্তি সম্প্রীতি সহযোগিতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। কিন্তু বাস্তব দিকে লক্ষ্য রাখলে দেখা যাবে শান্তি সম্প্রীতি সহযোগিতার মধ্য দিয়ে কিন্তু রাজনীতি চলে না। যার যত বেশি ক্ষমতা সেই সারা বিশ্বের উপর ছড়ি ঘোরাবে। এই বিষয়টা আদর্শবাদীরা কোনোভাবেই বুঝতে পারেননি। দেখো, আমেরিকা যুক্তরাষ্ট্র একটা শক্তিশালী রাষ্ট্র। সে নিজের স্বার্থটাকে প্রতিষ্ঠা করার জন্য সারা বিশ্বের উপর ছড়ি ঘোরাচ্ছে। এই বিষয়টা আদর্শবাদীরা চিন্তা ভাবনা করেননি। তারা শুধুই বলেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক শান্তি সম্প্রীতি এবং সহযোগিতা তৈরি করতে হবে। এই আন্তর্জাতিক শান্তি সহযোগিতা দিয়ে তো আর রাজনীতি হয় না। তার জন্য নিজের ক্ষমতাটা কতটা সেটাকে আন্তর্জাতিক স্তরে প্রদর্শন করতে হবে, যেটা আদর্শবাদীরা তাদের আলোচনায় আলোচিতই করেন। 6 নম্বর পয়েন্ট এবং আদর্শবাদী তত্ত্বের যে সমালোচনা তার শেষ পয়েন্ট, যৌথ নিরাপত্তার নীতি অভ্রান্ত। আদর্শবাদীরা যৌথ নিরাপত্তা নীতির কথা বলেছেন, যার মধ্য দিয়ে যুদ্ধের অবসান হবে এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা হবে। কিন্তু এটা ভুল। কারণ রাষ্ট্র তার নিজের ক্ষমতাটাকে সবসময় জাহির করতে চায়। তাই বাস্তববাদীরা আদর্শবাদের সমালোচনা করে বলেছেন যৌথ নিরাপত্তা নীতি নয়, শক্তি সাম্যের উপর ভিত্তি করে রাষ্ট্রগুলি আন্তর্জাতিক স্তরে তাদের কাজকর্ম করে থাকে। যে রাষ্ট্রের শক্তি বেশি সে রাষ্ট্র যদি চায় শান্তি প্রতিষ্ঠা করতে তাহলে শান্তি প্রতিষ্ঠা হবে, যদি যুদ্ধ করতে চায় তাহলে যুদ্ধ হবে। দেখো, ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ, সেখানে আমেরিকাও কিন্তু নাক গলায়নি, আর বিশ্বের অন্যান্য ইউরোপের রাষ্ট্রও নাক গলায়নি। কারণ রাশিয়া কিন্তু একটা শক্তিশালী রাষ্ট্র। সে কখন কার সঙ্গে যুদ্ধ করবে, কিভাবে আন্তর্জাতিক স্তরে কার সঙ্গে শান্তি বজায় রাখবে, সেটা কিন্তু তার ব্যক্তিগত বিষয়।
ভারতের সঙ্গে রাশিয়ার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেটা তোমরা জানো বা তোমরা বিষয়গুলো উপলব্ধি করতে পারো। ঠিক আছে, তোমরা তাহলে এইভাবে আদর্শবাদী তত্ত্বের বৈশিষ্ট্য এবং সমালোচনা গুলো লিখবে। এবং শেষে যেটা না বললেও নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আন্তর্জাতিক স্তরে আদর্শবাদী তত্ত্বের গুরুত্ব একেবারে লোপ পেয়ে যায়, যার স্থান দখল করে বাস্তববাদী তত্ত্ব। বাস্তববাদী তত্ত্ব সম্পর্কে আমাদের পরের আলোচনা রয়েছে, সেখানে আমরা বিষয়টা নিয়ে বিস্তরে আলোচনা করব। যদিও বাস্তববাদী তত্ত্ব, মার্ক্সবাদী তত্ত্ব আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গড়ে উঠেছে, তবু এখনো পর্যন্ত আমরা দেখতে পাই একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নির্ধারণ করতে গিয়ে নিরস্ত্রীকরণের কথা বলে, যুদ্ধ করার জন্য যে মারণাস্ত্র সেগুলোকে নিষিদ্ধ করার কথা বলে, আলাপ আলোচনার মধ্য দিয়ে যে কোনো মীমাংসা করার কথা বলে। তাহলে দেখো, আদর্শবাদী তত্ত্ব তার নিজের বাস্তবতায় ভুলে গেছে, তবুও কিন্তু রাষ্ট্রগুলো সেই আদর্শটাকে নিজের অজান্তে হলেও মেনে চলছে। এটাই হচ্ছে আদর্শবাদ। এই যে বিষয়গুলো আলোচনা করলাম, এটা হচ্ছে মূল্যায়ন আদর্শবাদী তত্ত্বের। তাহলে চলো দেখি এই যে আলোচনা, এই আলোচনা থেকে কি কি কোশ্চেন আসতে পারে 2 নম্বরের এবং 6 মার্কের। 2 মার্কের যে কোশ্চেন হতে পারে এখান থেকে, প্রথম কোশ্চেনটা আছে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের পথে আদর্শবাদের মূল প্রতিপাদ্য বিষয়টি লেখো। তাহলে আমরা যে মূল বক্তব্য যেটা আলোচনা করছিলাম সেটাই কিন্তু 2 নম্বরের জন্য লিখতে হবে। 2 এর প্রশ্নটা আছে আদর্শবাদের কয়েকজন প্রবক্তার নাম লেখো। তাহলে 2 নম্বরের জন্য আপাতত 4টা রাষ্ট্রবিজ্ঞানীর নাম লিখবে বা আদর্শবাদী তাত্ত্বিকের নাম লিখবে। এইখান থেকে যে 6 নম্বরের কোশ্চেন হতে পারে, একে দাগে আদর্শবাদী তত্ত্বের সমালোচনাগুলি আলোচনা করো। এখানে কিন্তু আমরা 6টা সমালোচনা আলোচনা করেছি, 6টাই লিখতে হবে নাম্বার ভালো পাওয়ার জন্য। 2 নম্বরে আছে আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী তত্ত্বটি ব্যাখ্যা করো। তাহলে এখানে বৈশিষ্ট্য, সমালোচনা, প্রবক্তা, মূল কথা সবগুলোই আলোচনা করতে হবে, কিন্তু 6 নম্বরের মতো করে, হয়তো বৈশিষ্ট্য 3টা দিলে, সমালোচনা 2টা দিলে, তার মূল বক্তব্য আছে, প্রবক্তাগণ আছে, উৎপত্তি আছে, এইসব বিষয়গুলো দিলে 6 নম্বরের জন্য যথেষ্ট। 3 নম্বরে আছে আন্তর্জাতিক সম্পর্কে আদর্শবাদী তত্ত্বটির বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। এখানে কিন্তু বৈশিষ্ট্য আমরা 6টা আলোচনা করেছি, সেই বিষয়গুলো তোমরা দেখবে, তাহলে কিন্তু ভালোভাবে পরীক্ষাতে লিখতে পারবে। ঠিক আছে, দেখবে, পড়বে, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।